আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি রাখিস মাল্টি কিচেনের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। তো আজকে চলে আসলাম এই ভরপুর আমের মৌসুমের অনেক বেশি মজাদার একদম পারফেক্ট একটি আমের পেস্ট্রি রেসিপি নিয়ে। আজকের এই একটি ভিডিওতে আমি আপনাদের সাথে ম্যাঙ্গো ফ্লেভারের 2 ডিমের একটি স্পঞ্জ কেক একদম পারফেক্টভাবে কিভাবে তৈরি করবেন, সেই সাথে ম্যাঙ্গো পাই ফিলিং কিভাবে তৈরি করবেন এবং হুইপ ক্রিম খুবই সহজে এবং অল্প সময়ে কিভাবে ফ্রস্টিং করবেন তার A to Z রেসিপি সহ রয়েছে অসংখ্য টিপস এবং ট্রিক। তো আশা করব আপনাদের কাছে এই অনেক বেশি মজাদার ম্যাঙ্গো ফ্লেভারের পেস্ট্রি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। তো রেসিপি শুরু করছি। প্রথমে আমি স্পঞ্জ কেকের বেসের জন্য শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছি। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ময়দা, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার এই সবগুলো উপকরণকে ভালোভাবে চেলে নিতে হবে। স্পঞ্জ কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই শুকনো উপকরণগুলোকে চেলে ব্যবহার করবেন। তো ভালোভাবে চালা হয়ে গেলে এগুলোকে একত্রে মিশিয়ে এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিয়েছি। তো এবার একটি মিক্সিং বোলের মধ্যে 2টি ডিম নিয়ে নিয়েছি এবং ডিমগুলো থেকে আমি 2টি কুসুম আলাদা করে নিচ্ছি। যেহেতু স্পঞ্জ কেক বানাচ্ছি সেই ক্ষেত্রে কিন্তু ডিমের কুসুমগুলোকে আলাদা করে সাদা অংশটাকে বিট করতে হবে। আর এই ডিমগুলো কিন্তু রুম টেম্পারেচারের ছিল। তো ডিমের সাদা অংশটাকে আমি ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে ভালোভাবে বিট করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এরকম ফোমি হয়ে আসছে। ডিমের সাদা অংশটা যখন কিছুটা পরিমাণ ফোমি হয়ে আসবে এ পর্যায়ে এখানে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে হাফ কাপ পরিমাণ চিনি এখানে ব্যবহার করবেন। আর চিনিটা কিন্তু আমি একবারে দিচ্ছি না, 3 থেকে 4 বার করে অল্প অল্প করে চিনি দিচ্ছি এবং ইলেকট্রিক বিটার দিয়ে এই ডিমের সাদা অংশটাকে বিট করে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত না চিনির দানাগুলো ভালোভাবে মিলিয়ে যাচ্ছে। আর এই তো দেখতে পাচ্ছেন চিনির দানাগুলো একদম ভালোভাবে মিলিয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে আমি যে কুসুমগুলো আলাদা করে রেখেছিলাম এগুলোকেও বিট করে নিচ্ছি ভালোভাবে। যখন এই ডিমের কুসুমগুলো বিট করা হয়ে গিয়েছে তখন এই ডিমের কুসুমগুলোকে আমি এই ডিমের ম্যানটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণের জন্য প্রায় 30 সেকেন্ডের মতো আমি এই ডিমের কুসুমটাকে মিলিয়ে নিচ্ছি। ডিমের কুসুম দেওয়ার পর এই ডিমের ম্যানটাকে বেশিক্ষণ যাবত বিট করা যাবে না, তাহলে কিন্তু ডিমের ম্যানটা পারফেক্ট থাকবে না। তো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ম্যাঙ্গো ইমালশন আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। আর 2 ডিমের স্পঞ্জ কেকের মধ্যে 2 টেবিল চামচ তেলের বেশি অতিরিক্ত পরিমাণ তেল দিতে যাবেন না, এতে করে পারফেক্ট কেক তৈরি হবে না। আর তেলটা দেওয়ার পর বেশিক্ষণ যাবত বিট করবেন না। আমি প্রায় 30 সেকেন্ডের মতো বিট করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এর মধ্যে আমার ডিমের ফোমটা কতটা পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। ডিমের ম্যারিনের মধ্যে তেল দেওয়ার পর যদি অতিরিক্ত পরিমাণ বিট করেন তাহলে কিন্তু ডিমের ম্যারিনটা নষ্ট হয়ে যায় এবং কেক বেক হওয়ার পর মাঝখান থেকে চুপসে যায় বা ডেবে যায়। তো আপনারা এই টুকিটাকি জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন। আর এই তো আমার ডিমের ফোমটা রেডি হয়ে গিয়েছে। এবার আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো থেকে অর্ধেকগুলোর মতো শুকনো উপকরণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে হাফ টেবিল চামচ পরিমাণ লেবুর রস আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি। এখানে লেবুর রস দিয়েছি, আমি এখানে বেকিং সোডা ব্যবহার করেছি, বেকিং সোডাটা যেন অ্যাক্টিভেট হয়ে যায় তার জন্য। তো এবার হ্যান্ড উইস্ক দিয়ে আলতো হাতে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেকের ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এই ডিমের ফোমটা বা ডিমের ম্যানটা নষ্ট না হয়ে যায়, তার জন্য এই হ্যান্ড উইস্কটাকে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে কিছুক্ষণ সময় নিয়ে এই ব্যাটারটাকে তৈরি করতে হবে। তো আমি আবারও যে শুকনো উপকরণগুলো ছিল সেগুলোকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পানি। এখানে আমি সর্বমোট 4 টেবিল চামচ পরিমাণ পানি ব্যবহার করেছি। যেহেতু আমি পাউডার মিল্ক এখানে ব্যবহার করেছি তার জন্য এখানে আর দুধ ব্যবহার করিনি, আপনারা চাইলে এখানে দুধ ব্যবহার করতে পারেন। তো আলতো হাতে এই সবগুলো উপকরণকে আবারও মিশিয়ে নিয়েছে আর দেখতেই পাচ্ছেন আমার এই ব্যাটারটা কতটা ফোমি হয়েছে। তো এবার আমি স্কোয়ার শেপের একটি মোল্ড নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি সম্পূর্ণ ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটিকে আমি মোল্ডের মধ্যে দিয়ে এবার আমি মোল্ডটিকে 4-5 বার করে ট্যাপ ট্যাপ করে নিলাম এবং কাঠির সাহায্যে এই ব্যাটারটিকে সম্পূর্ণ মোল্ডের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি আগে থেকে 5 মিনিটের জন্য একটা হাঁড়িকে
চুলায় একদম লো হিটে 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এর মধ্যে আমি মোলটিকে দিয়ে সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 45 মিনিটের জন্য আমি বেক করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ চুলায় বেক করার পরও কেকটি কতটা সুন্দরভাবে বেক হয়েছে। একটি টুথপিক দিয়ে চেক করে নিলাম, ভেতর থেকেও মাশাআল্লাহ কেকটি খুবই সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে। তো এবার আমি এটিকে সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এদিক থেকে আমি ম্যাঙ্গো পাই ফিলিংটাকে রেডি করে নিয়েছি। তার জন্য 1 কাপ পরিমাণ কিউব করে কেটে রাখা আম দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ চিনি। যেহেতু আমটা এমনিতে অনেক বেশি মিষ্টি ছিল তার জন্য কিন্তু আমি চিনির পরিমাণটা কিছুটা কমই দিয়েছি। এবার যখন চিনিগুলো ভালোভাবে গলে যাবে তখন নেড়ে চেড়ে এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য রান্না করে নিচ্ছে। চুলার আঁচ কিন্তু রেখেছি একদম মিডিয়াম টু লো ফ্লেমে। 2 মিনিট লো হিটে জাল করার পর আমগুলো কিছুটা পরিমাণ গলে যাবে তখন আমি একটি স্প্যাচুলা দিয়ে এরকমভাবে এই আমগুলোকে গলিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারের সাথে 1/3 কাপ পরিমাণ পানি দিয়ে একটি লিকুইড তৈরি করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। এবার এই লিকুইডটাকে আমগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লো হিটে রেখে 2 মিনিটের মতো জাল করে নিচ্ছি। 2 মিনিট একদম লো হিটে এই ম্যাঙ্গো পাই ফিলিংটাকে জাল করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার। এখানে বাটারটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের হাতের কাছে যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে স্কিপ করতে পারেন। তবে বাটারটা দিলে এই পাই ফিলিংটার মধ্যে অনেক সুন্দর একটি ফ্লেভার ছড়ায়। আর আমি কিন্তু এখানে কোনো প্রকার ম্যাঙ্গো ইমালশন ব্যবহার করিনি, যেহেতু এখন আমের সিজন চলছে। এমনিতেই এই আমগুলো থেকে অনেক একটি রিফ্রেশিং স্মেল করে, তার জন্য কিন্তু আমি কোনো প্রকার এক্সট্রা ইমালশন ব্যবহার করিনি। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার এই ম্যাঙ্গো পাই ফিলিংটা কতটা পারফেক্ট হয়েছে। যদিও এটা ঠান্ডা হওয়ার পর কিছুটা পরিমাণ আঠালো হয়ে যাবে। তো এবার এটাকে আমি ঠান্ডা হতে দিয়ে এদিক থেকে আমি 1/2 কাপ পরিমাণ একদম বরফ ঠান্ডা হুইপ ক্রিম নিয়ে নিলাম এবং ইলেকট্রিক বিটারে মিডিয়াম স্পিডে এগুলোকে কন্টিনিউয়াসলি 5 মিনিটের মতো আমি বিট করে নিব। এতে করেই এই হুইপ ক্রিমটা একদম পারফেক্টভাবে ফ্রস্টিং হয়ে যাবে। আপনারা একদম বরফ ঠান্ডা হুইপ ক্রিমটা এখানে ব্যবহার করবেন, এতে করে পারফেক্টভাবে আপনারা হুইপ ক্রিম খুবই সহজে ফ্রস্টিং করে নিতে পারবেন। এই হুইপ ক্রিমটা যখন অলমোস্ট রেডি হয়ে গিয়েছে, এখন আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ম্যাঙ্গো ইমালশনটা দিয়ে আমি আবারও এই হুইপ ক্রিমটাকে কিছুক্ষণ বিট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এরই মধ্যে কিন্তু আমার এই হুইপ ক্রিমটা অনেক বেশি পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। আপনাদেরকে এই হুইপ ক্রিমটাকে দেখিয়ে দিচ্ছি। শুধু কন্টিনিউয়াসলি 5 মিনিটের মতো আমি ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে ভালোভাবে বিট করে নিয়েছে। এর মধ্যে আমার এই হুইপ ক্রিমটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা স্টিফ হয়েছে এই হুইপ ক্রিমটা। তো এবার এই হুইপ ক্রিমটাকে সাইডে রেখে দিচ্ছি। আর আমার কেকটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন মাঝখান থেকে কিন্তু কোনো প্রকার চুপসে যায়নি, কেননা আমার এই কেকটি বেক করার পর আমি এই মোলটাকে উপর করে এটাকে ঠান্ডা হতে দিয়েছিলাম। এতে করে কিন্তু আপনাদের কেক কখনোই চুপসে যাবে না যদি কেক বেক হওয়ার পর মোলটাকে উপর করে রেখে দেন। তো এবার আমি কেকটাকে মোল্ড আউট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাশাআল্লাহ এই কেকটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা যে স্পঞ্জি হয়েছে। আপনারা যদি আমার দেখানো সবগুলো স্টেপ ফলো করে এই কেকগুলো তৈরি করেন, ইনশাল্লাহ আপনাদের কেক এর থেকেও বেশি সফট এবং অনেক বেশি স্পঞ্জি হবে। আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন এর থেকে স্পঞ্জি কেক মনে হয় না আর তৈরি করা যায়। তো এবার আমি এই কেকটিকে স্লাইসার দিয়ে কেটে নিচ্ছি। আজকে আমি 2 লেয়ারে এই পেস্ট্রিটাকে তৈরি করব, তার জন্য আমি এই কেকটিকে 2টি লেয়ারে কেটে নিয়েছি। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাশাআল্লাহ আমার এই কেকটি কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে। ট্রাস্ট মি, আপনারা যদি আমার সবগুলো স্টেপ ফলো করে কেকটা তৈরি করেন, সবগুলো টুকিটাকি জিনিস খেয়াল রেখে এই কেকটা তৈরি করেন, আপনাদের কেকও ঠিক এরকমই পারফেক্ট হবে। আর এরকমই সব নিত্য নতুন রেসিপি প্রতিদিন দেখার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। তো এবার আমি একটি টার্ন টেবিলের উপরে একটি স্কোয়ার শেপের বোর্ড দিয়ে দিলাম এবং কিছুটা পরিমাণ হুইপ ক্রিম এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এখানে আমি একটি কেকের স্লাইস বসিয়ে দিচ্ছি, মাছ বরাবর বসানোর চেষ্টা করেছি। তো এবার এখানে আমি একটি সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। তেমন কিছু না, শুধু কিছুটা পরিমাণ পানির মধ্যে কিছুটা পরিমাণ চিনি গুলিয়ে নিলেই এই সুগার সিরাপটা তৈরি হয়ে যায়। তো ভালোভাবে এই কেকের মধ্যে এই সুগার সিরাপটা দেওয়া হয়ে গেলে এবার আমি একটি পাইপিং ব্যাগের সাহায্যে এখানে হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো ভালোভাবে হুইপ ক্রিম দেওয়া হয়ে গেলে একটি পেলেট নাইফ দিয়ে আমি এখানে এই হুইপ ক্রিমটাকে সম্পূর্ণ কেকের গায়ের মধ্যে লাগিয়ে নিচ্ছি। একদম সমান একটি স্ট্রাকচার দিয়ে দিচ্ছি। আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন।
তো এবার দেখতেই পাচ্ছেন আমার এই ম্যাঙ্গো পাই ফিলিংটা ঠান্ডা হয়ে গিয়েছে আর কিছুটা পরিমাণ আঠালো হয়ে গিয়েছে। তবুও কিন্তু এই পাই ফিলিংটা কতটা পরিমাণ ইয়ামি লাগছে। এই পাই ফিলিংটা আসলে অনেক বেশি মজার হয়। আপনারা চাইলে বাচ্চাদেরকে এই পাই ফিলিংটা দিয়ে পাউরুটি দিয়ে সকালে নাস্তা বা টিফিনও দিতে পারেন। বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে। তো বেশ কিছুটা পরিমাণ পাই ফিলিং এখানে দিয়ে দিলাম আর একটি প্যালেট নাইফ দিয়ে এই পাই ফিলিংটাকেও সম্পূর্ণ কেকের মধ্যে ছড়িয়ে নিচ্ছে। আর আপনারা চাইলে এই পাই ফিলিংটাকে একটি এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে 2 থেকে 3 মাসের জন্য অনায়াসেই কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারেন। আশা করব আপনাদের কাছে এই পাই ফিলিংয়ের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগবে যদি আপনারা হুবহু বাসায় তৈরি করেন। তো এবার আমি আরও একটি কেকের স্লাইস এর মধ্যে দিয়ে দিলাম এবং উপর থেকে ভালোভাবে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু সবসময় কেক তৈরি করার সময় কেকের নিচের অংশটা উপরের দিকে দিয়ে, এতে করে কেক অনেক বেশি স্মুথ এবং অনেক সহজেই ফিনিশিং আনা যায়। তো এবার আমি উপর থেকে আমি হুইপ ক্রিম দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে প্যালেট নাইফ দিয়ে এই হুইপ ক্রিমটাকে সমান করে দিচ্ছি এবং সম্পূর্ণ কেকের মধ্যে আমি এই হুইপ ক্রিমটাকে ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কিছু কিছু জায়গাতে কিন্তু হুইপ ক্রিম কম পড়েছে, সেই জায়গাতে কিন্তু আমি হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। এখানে আমি এক্সট্রা হুইপ ক্রিম ব্যবহার করছি, এদিক থেকে মনে হচ্ছিল হুইপ ক্রিম কম পড়েছে। তো আপনারা অবশ্যই যখন কেকের ফিনিশিং আনবেন তখন কিন্তু এক জায়গা থেকে হুইপ ক্রিম টেনে এনে অন্য জায়গায় ব্যবহার করবেন না, এতে করে কিন্তু কোনোভাবেই খুব সহজে এই কেকের ফিনিশিং আনা যায় না। আর পেস্ট্রি কেকের কিন্তু ফিনিশিং আনা খুবই সহজ, যেহেতু সাইডগুলো থেকে ফিনিশিং নিয়ে আসার কোনো ঝামেলা নেই, তার জন্য কিন্তু শুধুমাত্র 2 মিনিটের ভেতরেই কিন্তু এই পেস্ট্রির ফিনিশিং আনা যায় উপর থেকে। তো আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন। আর আমি কিন্তু আমার সব কাজেরই অনেক বেশি ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করি। আশা করব আপনাদের কাছে আমার এই কাজগুলো অনেক বেশি ভালো লাগে। আর আপনাদের কাছে যদি আমার এই কাজগুলো ভালো লেগে থাকে তাহলে একটি রিকোয়েস্ট রইল, প্লিজ আমার এই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার পাশে থাকতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এতে করে আমার নিত্য নতুন সকল রেসিপি আপনারা দেখে নিতে পারবেন। তো এবার আমি উপর থেকে ভালোভাবে এই পেস্ট্রিটার ফিনিশিং দিয়ে দিয়েছি এবং সাইডগুলো থেকে যে বাড়তি অংশগুলো আছে সেগুলোকে কেটে সাইডে রেখে দিচ্ছি। আশা করব দেখে বুঝতে পারছেন এখন কিন্তু পেস্ট্রিটার উপর থেকে খুবই ভালো একটা ফিনিশিং চলে এসেছে এবং দেখতে অনেকটাই সুন্দর লাগছে। তো এবার আমি মেজারমেন্ট করে এই পেস্ট্রিটাকে কেটে নিচ্ছি। আজকের এই পেস্ট্রিটাকে আমি 6টি অংশে কেটে নিচ্ছি, অর্থাৎ আজকের এই 2 ডিমের কেকটি থেকে আমি 6টি পেস্ট্রি তৈরি করছি। আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি কিন্তু অনেক বেশি মেজারমেন্ট করে এই পেস্ট্রিগুলো শেপ দিচ্ছিলাম। আর সমানভাবে পেস্ট্রিগুলোকে কাটা হলে কিন্তু পেস্ট্রিগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে, অ্যাটলিস্ট আমার কাছে তো এমনই মনে হয়। আর আপনারা কিন্তু এই পেস্ট্রিটিকে 8টি কিংবা 12টি সাইজেও কেটে নিতে পারেন, সম্পূর্ণই আপনাদের উপরে ডিপেন্ড করে। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে কেকটিকে সমান 6টি ভাগে কেটে নিয়েছি। তো এবার আমি একটি পাইপিং ব্যাগের মধ্যে 1M নজল ঢুকিয়ে এর মধ্যে আমি হুইপ ক্রিম ঢুকিয়ে নিয়েছি এবং এটা দিয়ে আমি এই পেস্ট্রিগুলোর উপরে কিছুটা করে ডিজাইন দিয়ে দিচ্ছি। এখানে বোঝানোর মতো কিছুই নেই, আপনাদেরকে ভিডিওতে দেখে বুঝে নিতে হবে যে আমি ডিজাইনটা কিভাবে দিচ্ছি। শুধু উপর থেকে এনে এরকমভাবে একটু টেনে দিচ্ছে, এতে করে কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন হয়ে যাচ্ছে। আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন। এটা কিন্তু খুবই সহজ এবং খুবই সহজে এই ডিজাইনটা করা যায়। এবার যেহেতু আমের পেস্ট্রি বানাচ্ছি, উপর থেকে যদি আম না দেয় তাহলে কি হয়, তার জন্য কিন্তু আমি উপর থেকে কিছু আম দিয়ে দিচ্ছিলাম। এতে করে কিন্তু কেকের লুকটাই একদম চেঞ্জ হয়ে গিয়েছে, অনেক বেশি সুন্দর লাগছিল। তার একটু রিফ্রেশিং আনার জন্য উপর থেকে আমি কিছু ছোট ছোট পাতা দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু কেকের লুকটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে এই পেস্ট্রিগুলো। আর এই পেস্ট্রিটা দেখতে যেরকম হয়েছে অনেক সুন্দর, রিফ্রেশিং এবং কিউট, খেতেও কিন্তু তার চাইতে অনেক বেশি মজার হয়েছিল, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিল। সেই সাথে ম্যাঙ্গো পাই ফিলিংটা ফ্লেভার জাস্ট অসম্ভব রকমের মজার হয়েছিল। শুধু আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন কতটা যে মজার হয় এই পেস্ট্রিগুলো। আর এই পেস্ট্রিগুলো যদি আপনারা দোকান থেকে কিনতে যান চওড়া দাম পোহাতে হবে, সেই সাথে আপনারা কিন্তু কোনোভাবে হাইজেনিক মেনটেন করে এই পেস্ট্রিগুলো দোকান থেকে কিনতে পাবেন না। তো আপনারা অনেক বেশি হাইজেনিকভাবে সহজে কম খরচে বাসায় কিন্তু এই পেস্ট্রিগুলো তৈরি করে নিতে পারেন। আর পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু এই ফ্লেভারের পেস্ট্রিটা অনেক বেশি পছন্দ করবে ইনশাল্লাহ।
তো অবশ্যই আমের মৌসুম থাকতে থাকতেই কিন্তু আপনারা এই পেস্ট্রিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের পেস্ট্রিগুলো কেমন হয়েছে। এবার আমি একটি পেস্ট্রিকে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, এই পেস্ট্রিটা কতটা সুন্দর লাগছে ভেতর থেকেও, আর আলহামদুলিল্লাহ এর টেস্ট ছিল অনেক বেশি মজার। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।